আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি কদিন আগে ২ দিন আগে ৩ দিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম যে চীন ভারতকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। মানে গিলে খাবে। একদিকে গোয়াদার বন্দর, আরেকদিকে হাম্বানটোটা, এদিকে চট্টগ্রাম, আবার আরাক্কানের সেতুয়ে। সমুদ্র পথে চীন ভারতকে ঘিরে রেখেছে। আজকের শিরোনাম সেটা হলো যে ভারত না শুধু, চীন এখন আমেরিকাকেও গিলে ফেলতে যাচ্ছে। মানে ঘিরে রাখেনি, তবে আমেরিকাকেও গিলে ফেলবে। এবং তার কতগুলো তথ্য আমাদের কাছে আছে। আজকে আমি ওই আমেরিকার বিখ্যাত প্রখ্যাত সাংবাদিক থমাস ফ্রিডম্যান, থমাস এল ফ্রিডম্যান, যিনি ৩ বার পুলিৎজার পুরস্কার পেয়েছেন, খুবই নামকরা, মধ্যপ্রাচ্যের ইতিহাসের উপর অক্সফোর্ড থেকে ডিগ্রি আছে এবং তিনি আমেরিকা থেকেও ডিগ্রি করা, খুবই নাম করা একজন সাংবাদিক। সাংবাদিক বলতে মনে করবেন না যে আমাদের উপমহাদেশের বা বাংলাদেশের সাংবাদিকদের মতো কোনো গতি নাই বলে সাংবাদিকতা করছে, সেরকম কিছু না। থমাস ফ্রিডম্যান অতি শিক্ষিত এবং কতগুলো বেস্ট সেলার আছে, তার বই আছে, অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। তিনি একটা লেখা লিখেছেন নিউ ইয়র্ক টাইমসে। লেখার শিরোনাম হচ্ছে নেটো প্লিজ হেল্প, ট্রাম্প হ্যাজ নো স্ট্র্যাটেজি ইন ইরান। নেটোর কাছে সাহায্য চাচ্ছেন যে নেটো তুমি আসো আমাদের সাহায্য করো, এবং এটা একটা সার্কাস্টিক, ব্যঙ্গাত্মক। এবং ট্রাম্পের কোনো স্ট্র্যাটেজি নাই ফর ইরান, ইরানে কি করবেন জানেন না। এই লেখাটা যে লিখেছেন উনি, এই টমাস ফ্রিডম্যান, এটার উপর আমি একটু আলোকপাত করব। তো ২০২৬ সালের মে মাসে এখন আমরা যেখানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তা সত্যি উদ্বেগজনক, তবে আশাপ্রদ বটে। আমি মনে করি আমরা যাচ্ছি এমন একটা ফেজ দিয়ে যেটাকে বলা যায় ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। সেই টেল অফ টু সিটিজ এর উপন্যাসের একটা লাইন। আমরা খুব খারাপ সময় দিয়ে যাচ্ছি, আমরা খুবই ভালো সময় দেখছি, ভালো সময়ের দিকে যাচ্ছি। মানে ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানে তাদের যে বিপর্যয় হলো এবং যে অভাবে অপমানিত হলো, পরাজিত হলো, সেটার জের কাটতে আরো ২০ বছর লাগবে। এবং এই ২০ বছরের ভেতরে চীন পৃথিবীর, ২০ বছর না ১০ বছরের ভেতরে চীন পৃথিবীর শিখরে থাকবে, সর্বোচ্চ, সবচেয়ে বড় ধনী দেশ, সবচেয়ে বড় সামরিক শক্তি, সবচেয়ে বড় জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ দেশ হিসেবে দাঁড়াবে চীন। চীনের পাশে এখন আমেরিকা অলরেডি, যদিও পৃথিবীতে আমেরিকার জিডিপি হচ্ছে, যেটা আমরা জানি, $৩০ ট্রিলিয়ন, ৩০ ট্রিলিয়ন, এবং চীনের অফিসিয়ালি ২০ ট্রিলিয়ন। তবে পিপিপি দিয়ে যদি, পারচেজিং পাওয়ার প্যারিটি দিয়ে যদি হিসাব করা হয়, তাহলে চীনের জিডিপি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উপরে, $৪০ ট্রিলিয়ন, আর আমেরিকার $৩০ ট্রিলিয়ন। মানে আমেরিকার চেয়ে $১০ ট্রিলিয়ন চীনের জিডিপি সমৃদ্ধ, যদি পারচেজিং পাওয়ার প্যারিটিতে দেখা যায়। অলরেডি চীন নাম্বার 1, এবং ভারত সেখানে কোথায়? বাংলাদেশের আশেপাশে। চীনের যেখানে পার ক্যাপিটা ইনকাম $১৫,০০০, সেখানে ভারতের হচ্ছে $৩,০০০-এরও কম। সুতরাং যারা মনে করেন, ভারতীয়রা মনে করে ভারত মহান হ্যায়, বিরাট দেশ, তাদের লজ্জা শরম থাকলে তারা মেনে নিত যে ভারত এখন তৃতীয় বিশ্বের একটা দেশ, এবং পৃথিবীর পরাশক্তিগুলোর ভেতরে একটা দ্বিতীয় শ্রেণীর শক্তি। ইরান তার উপরে চলে গেছে, এবং টার্কি পাকিস্তানের সঙ্গে ইরান, ভারত এখন টক্কর দিতে পারছে না। আমি একটু ভারতের ব্যাপারটা বলে নেই। যে সমস্ত কারণে পাকিস্তান ভেঙে দু টুকরা হয়েছিল 1971 সালে, সেটা ডিসপ্যারিটি, পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যটাই মূল ব্যাপার না। তারা বাঙালিদের কিভাবে, কোন দৃষ্টিতে দেখতো, কি আচরণ করত। যদিও বাঙালি আর্মিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, অনেক উঁচু পদে, সেক্রেটারি, মন্ত্রী, অনেক কিছু হচ্ছে। বাঙালির
পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, পুরো পাকিস্তানে যা ইনভেস্টমেন্ট হয়েছিল পাকিস্তান আমলে সেটা ওই 24 বছরে যা হয়েছে সেটা পরে আর ওই জায়গায় আমরা যেতে পারিনি। তা সত্ত্বেও বাঙালিদেরকে তারা বলতো ওরা ঠিক মুসলমান না, ওরা হিন্দু, ওরা ভারতীয়, এরা রবীন্দ্রসঙ্গীত শোনে। এই যে বাঙালিদের মুসলমানদেরকে যে তুচ্ছ তাচ্ছিল্য করতো, পূর্ব বাংলার মুসলমান এবং বাংলার মুসলমান যে পাকিস্তান সৃষ্টি করেছিল, এদের ছাড়া যে পাকিস্তান হতো না, এটা পাঞ্জাবিরা পাকিস্তানিরা কখনো স্বীকার করতো না। যে জন্য দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটা পাকিস্তানের স্মৃতিস্তম্ভ বানাতে পারত। ওই মধুর ক্যান্টিনেই কিন্তু 1906 সালের ডিসেম্বর মাসে অল ইন্ডিয়া মুসলিম লীগ, সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম হয়। এটা লাহোরের সেই যে 1940 সালের মার্চ মাসে যে লাহোর প্রস্তাব, পাকিস্তান প্রস্তাব যদিও বলা হয় নাই, সেই জায়গায় তারা একটা ইয়াদগারে পাকিস্তান টাওয়ার বানিয়েছে পাকিস্তানে। বাংলাদেশে তাদের পূর্ব পাকিস্তান আমলে উচিত ছিল যেখানে কলা ভবন, ওই জায়গাটাকে তারা পাকিস্তান স্কোয়ার নাম দিয়ে একটা বিরাট মিনার টিনার বানিয়ে ওটা ফোকাস করা উচিত ছিল। ওটা করলে বাঙালি মুসলমানের মর্যাদা বেড়ে যায় যে এরাই পাকিস্তানের সূত্রপাত ঘটিয়েছিল মধুর ক্যান্টিনে, নওয়াব সলিমুল্লাহর এই প্রপার্টিতে, যেখানে মুসলিম লীগ হয়েছিল। আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ সরকারও ওটাকে সংরক্ষণ করে রাখেনি। যাই হোক, ওটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো যে কারণে পাকিস্তান ভেঙেছিল, পূর্ব পাকিস্তানি বাঙালিদের হেয় করত। একই কারণে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এই ভবিষ্যৎবাণী আমি করছি। মুসলমানদের 20% লোককে মানুষ মনে না করা পশ্চিমবঙ্গেও এখানে শুরু হয়ে গেল, এবং তার সঙ্গে রয়েছে দলিত, হরিজন, এই যে অস্পৃশ্য, লিটারালি অস্পৃশ্য, তাদের চুলে হাত লাগলে হাই কাস্ট হিন্দুরা গোসল করে, নোংরা হয়ে যায়, নাপাক হয়ে যায় ওদের ধরলে। যাই হোক, একই কারণে ভারতও ভেঙে যাবে। সুতরাং ভারত কোনো ফ্যাক্টর না, চায়না উইল বি দ্য ফ্যাক্টর, অলরেডি হয়ে গেছে। সুতরাং এই হরমুজের এই যে নিয়ে যে যুদ্ধ শুরু হলো, তেলের দাম যে বাড়লো, এটার পরিণতি আমেরিকার জন্য ভয়ঙ্কর হবে, ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হবে, যে জন্য ডোনাল্ড ট্রাম্প এখন ভিক্ষার ঝুলি নিয়ে চীনে গেছেন। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখব ট্রাম্পের ইরান পলিসি, ইরানের প্রক্সি নেটওয়ার্ক, আইআরজিসির কমান্ড স্ট্রাকচার, নেটোর ভূমিকা এবং এই সংকটের সম্ভাব্য ভবিষ্যৎ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং লাইক দিন। যাই হোক, ট্রাম্প 2025 সালের শুরুতে ম্যাক্সিমাম প্রেসার শুরু করলো ইরানের উপরে, স্যাংশন দিল, তেল রপ্তানি বন্ধের হুমকি দিল এবং নতুন নিউক্লিয়ার ডিলের চেষ্টা করলো এবং বলল যে আমরা ইরান যদি বিহেভ না করে তাদেরকে ধ্বংস করে দেব। কিন্তু ইরানের কাছে এমন ভাবে পরাজিত হলো মার্কিন এবং ইসরায়েলি সকল পরিকল্পনা, সেটার থেকে আর পিছিয়ে ফেরার কোনো উপায় নেই। কিন্তু ইরানের সঙ্গে বিপর্যয়ের পরে এখন বেইজিং এ গিয়ে ট্রাম্প এখন যা করছেন, তাতেও কিন্তু আমেরিকার স্যালভেশন আসবে না, মুক্তি আসবে না। তারা এখন বডি ল্যাঙ্গুয়েজে দেখেন, ট্রাম্প যে চায়নাতে গেছে, শি জিনপিং এর পাশে একটা ভেজা বিড়ালের মতো শি জিনপিং কে বলছে ইউ আর দ্য গ্রেট লিডার। এই যে এতগুলো ব্যবসায়ী নিয়ে গেল, ইলন মাস্ক থেকে শুরু করে, যাদের এন্টায়ার অ্যাসেটের পরিমাণ হচ্ছে $5 ট্রিলিয়ন যারা অধিকারী, সেই সমস্ত গুটি কয়েক ব্যবসায়ীকে উনি চীনে নিয়ে গেলেন ইনভেস্টমেন্ট করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। এটাতে চীনের উপকার হবে, আমেরিকারও হবে, তবে চীনের কাছে এখন আমেরিকা দায়বদ্ধ। চীনকে ডিঙ্গিয়ে আমেরিকা কিছু করতে পারবে না। কিন্তু বাংলাদেশের অবস্থা আমি মোটামুটি খুশি যে এখন তিস্তা ব্যারাজ প্রকল্প এখন চীনকে দেয়া হচ্ছে। তবুও বাংলাদেশের মন্ত্রিসভায় এবং কিছু ইন্টেলেকচুয়াল আছেন, তারা মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত তাদের একমাত্র সহায়ক শক্তি। আমার সঙ্গে বাংলাদেশের এক টেলিভিশন চ্যানেলে একটা টক শোতে এসেছিলেন একজন বাংলাদেশি এক্সপার্ট সিকিউরিটি অ্যানালিস্ট। উনি এই মার্চ মাসে বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া এই অঞ্চলে কেউ কোন শান্তি স্থাপন করতে পারবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রই শেষ খেলাটা খেলবে। তো আমি নাম নিচ্ছি না,
বিশ্বে তার কোনো পরিচিতি নাই মিলিটারি স্ট্র্যাটেজিস্ট হিসাবে, সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে। তবে তিনি নিজেকে মনে করেন ভালো কথা। তাদের সংখ্যা কিন্তু কম নয় যারা মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা সুপার পাওয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের দিন শেষ হয়ে আসছে, ভারতেরটা অলরেডি শেষ হয়ে গেছে। ভারত 2025 সালে পাকিস্তানের সঙ্গে 4 দিনের যুদ্ধে যে ভারতের বিপর্যয় ঘটল, যেটাকে একজন ভারতীয় অ্যানালিস্টই বলছেন, আকাশ ব্যানার্জি, যে চীন পাকিস্তান ও ভারতের এই যুদ্ধে তার যে অস্ত্র শস্ত্র, তার যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্যাপাবিলিটি, তার বিমানের যে ক্যাপাবিলিটি, মিসাইলের যে ক্যাপাবিলিটি, সেটা টেস্ট করলো। এবং এই টেস্টে ভারত হেরে গেল। ভারত একদিনে কয়েক মিনিটের ভিতরে 7টা বিমান, জঙ্গি বিমান হারালো, রাফেল থেকে শুরু করে। সুতরাং ভারত এখন সেকেন্ড রেটেড একটা কান্ট্রি। এবং এখন ইসলামিক নেটো বলে একটা জিনিস যদি চলে আসে এবং চীনের সঙ্গে পাকিস্তান, তার সঙ্গে বাংলাদেশ চলে আসে, ভারত ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরের দিকে পালাবে। এবং ভারত একটা সিঙ্গেল এন্টিটি হিসাবে যেভাবে তারা এগুচ্ছে, এভাবে এগোলে তারা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। এটা কোনো মানে আমি বাগাড়ম্বর করছি না, এটাই পরিস্থিতি এদিকে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় সেদিকেই নিয়ে যাবে ভারতকে। যাই হোক, এখন মার্কিন যুক্তরাষ্ট্র কত কনফিডেন্ট ছিল ইসরায়েলের সঙ্গে মিলে, লক্ষ্য ছিল ইরানের নিউক্লিয়ার সাইট, মিসাইল ফ্যাসিলিটি, তাদের লিডারশিপ, ইরানের যে প্রক্সি অ্যাসেট যেগুলো আছে, হুতি, হেজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া, এদের সব ভেঙে চুরে শেষ করে দেবে, ইরানকে একেবারে কোনায় ঠেলে দেবে। সেটা হলো না। সুতরাং যেটা টমাস ফ্রিডম্যান যেটা বলছেন, যে ট্রাম্পের কোনো মর্নিং আফটার স্ট্র্যাটেজি নাই, প্ল্যান বি নাই, কালকে আগামীকাল কি করব সেই প্ল্যান নাই। যুদ্ধ করার জন্য করে দিল, 3 দিনে শেষ করে ফেলবো, বড় জোরে 1 সপ্তাহ চলবে। এখন প্রশ্ন হলো, ইরানের অর্থনীতি ধ্বংস হয়েছে এটা বলছে ভারত, কিন্তু পরবর্তী স্থিতিশীল সরকার কে গড়বে? ইরানিরাই গড়বে। রেজিম চেঞ্জ হয় নাই, শুধু নিউক্লিয়ার ক্যাপাবিলিটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন ইরান, যেটা কালকের শোতে আমি বলেছি, ইরান বলেই ফেলেছে আমরা 90% এনরিচমেন্ট করে আমরা এক সময় পারমাণবিক বোমার অধিকারী হব। এটা এখন আর লুকানো ছুপানো কোনো ব্যাপার না। সুতরাং ট্রাম্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মার খেল ইরানের প্রক্সি নেটওয়ার্ক। ইরান সরাসরি বড় যুদ্ধ এড়িয়ে প্রক্সিদের মাধ্যমে যুদ্ধ ছড়িয়ে দিল। এই যে হেজবুল্লাহর 1.5 লক্ষ সৈন্য, তাদের রকেট ইসরায়েলের উত্তর সীমান্তে যে ক্ষতি সাধন করেছে, এবং হুথি লোহিত সাগরে রেড সিতে তারা যেভাবে মিসাইল হামলা করেছে এবং প্রস্তুতি নিয়ে বসে আছে, এবং ওইদিকে রেড সির অপর পাশে চীনের ঘাঁটি জিবুতিতে। সুতরাং সৌদি আরব বাড়াবাড়ি করলে তারা রেড সি বন্ধ করে দেবে, সুয়েজ খাল বন্ধ করে দেবে, এবং হরমুজ তো অলরেডি ইরানের এখন একটা তার পার্কের মতো, তার একটা এই মতো লেকের মতো। ওখানে ইরানের যে শক্তি, ইরানের যে আধিপত্য, সেটা 100%। আমেরিকা যত চেষ্টা করেছে কিছু করতে পারে নাই। এবং ইরানের আরো মিলিশিয়া আছে, ইরাকি শিয়া মিলিশিয়া, হামাস, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ, হেজবুল্লাহ, হুথি, এবং তার সঙ্গে এখন মুসলিম বিশ্বের একটা অ্যালায়েন্স হচ্ছে। অলরেডি সৌদি আরব ইরানের সঙ্গে নো ওয়ার প্যাক্ট করেছে, তারা যুদ্ধ করবে না। এবং সৌদি আরব পাকিস্তানের সঙ্গে প্যাক্ট করেছে, পাকিস্তান ইরানের সঙ্গে প্যাক্ট করেছে। টার্কি আসছে, ইজিপ্ট আসছে, কাতার আসছে, সৌদি আরব আসছে। এতগুলো দেশ যে একত্রিত হয়, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবিয়া, ইরান, মিশর, কাতারের পয়সা আছে। এবং ইভেনচুয়ালি বাংলাদেশকে এদিকেই যেতে হবে। বাংলাদেশকে বেঁচে থাকতে হলে এই ইসলামিক নেটোতে তাদের যোগ দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। ভারতকে খুশি করার দিন শেষ হয়ে গেছে। যেটা হাসিনা করেনি, এটা তারেক রহমান সরকার করছে। এই যে তিস্তা চুক্তি চীনকে দেয়া, এবং এটাতে ভারতীয় অ্যানালিস্টরা বলছেন যে কোথায় এই তিস্তার এই যে প্রজেক্ট, কোথায়? শিলিগুড়ি করিডোরের আশেপাশে। এবং এটা ভারতের ঘুম নষ্ট করে দিয়ে, যে ঘুমের জন্য হাসিনা চেষ্টা করেছে, আওয়ামীরা চেষ্টা করেছে, ভারতপন্থীরা চেষ্টা করেছে, সে চেষ্টা বিফলে গেল। এবং
ইসলামিক নেটো যদি হয়, আপনারা দেখেন এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে কাদের কাদের সাহায্য লাগলো বলেন? যুক্তরাষ্ট্র, নেটো, মানে নেটো বিশেষ করে ব্রিটেন, সৌদি আরবিয়া, ইউএই, বাহরাইন, জর্ডান, এতগুলো দেশ লাগলো ইসরায়েলের একমাত্র ইরানের সঙ্গে যুদ্ধ করতে। তারপরেও ইরানের সঙ্গে বিজয় লাভ তো দূরের কথা, ইসরায়েলকে যেভাবে তারা হিট করেছে, ইসরায়েলি ইকোনমি যেভাবে ধ্বংস করেছে, এবং যেটা কালকে আমি বলেছি, এটা গুরুত্ব দেননি অনেকেই, ওই ভিডিওটা আবার দেখবেন। ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর দূরত্ব, এটা কোন মান অভিমানের ব্যাপার না। নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দূরত্ব মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের দূরত্ব। এবং নেতানিয়াহু যে ভয় পাচ্ছেন যে ট্রাম্প আবার তাড়াহুড়া করে একটা খারাপ চুক্তি না করে ফেলে ইরানের সঙ্গে। ট্রাম্প বলেছে, যেটা আমি কালকের ভিডিওতে বলেছি, ট্রাম্প বলবে যে আমাদের আর চুক্তির দরকার নেই, চুক্তি ছাড়াই আমরা ভালো আছি। তার মানে ইরানের উপর যে সমস্ত কন্ডিশন ছিল, ভেঙে ফেলবো, সুয়েজ খাল সরি হরমুজ প্রণালী তুমি ছাড়ো, আমরা দখলে নেব, তোমরা নিউক্লিয়ার প্রোগ্রাম করবে না, তোমাদেরকে কোনো ক্ষতিপূরণ দেব না, তোমাদের যে অ্যাসেট আটকানো আছে সেগুলো তোমাদের ফেরত দেব না, ইসরায়েলের চাপে যেগুলো বলছিল ট্রাম্প, সেখান থেকে সম্পূর্ণ সরে এসছে। ট্রাম্প এখন চীনে গিয়ে একটা টেম, একটা বিড়ালের মতো, এবং তার যে কতটা নার্ভাস, আপনার ভিডিওটা যদি দেখেন, সেখানে ট্রাম্প আলোচনায় বসছেন, ট্রাম্পের পাশে বসেছেন শি জিনপিং। শি জিনপিং 2-3 মিনিটের জন্য হয়তো একটা ব্রেক নিয়েছেন, বাথরুমে গেছেন বা কোথাও গেছেন। ডোনাল্ড ট্রাম্প কতটা নার্ভাস, কতটা ইডিয়েট, ওই ভিডিওতে স্পষ্ট উঠে এসছে। শি জিনপিং এর যেখানে বসেছিলেন টেবিলে একটা ডায়েরি ছিল, ওই ডায়েরির একটা পাতা এরম করে ট্রাম্প খুলে দেখলো যে ভিতরে কি আছে, ভাবছিল ইংরেজি কিছু থাকলে যদি পড়তে পারে। মানে একটা দেশের রাষ্ট্রপ্রধান আরেক দেশে গেছে গেস্ট হয়ে, স্টেট গেস্ট হয়ে, সেখানে সে হোস্টের ডায়েরি খুঁজে দেখতে যাচ্ছে, মানে চুরি করে। মানে কতটা নার্ভাস হলে একটা মানুষ এটা করতে পারে। এবং শি জিনপিং কে প্রকাশ্যে বলছে ইউ আর গ্রেট লিডার, এবং শি জিনপিং চীনের যেভাবে তাকে রিসেপশন দিয়েছে, এটা ট্রাম্পের সারা জীবন মনে থাকবে। যে সমস্ত ফর্মালিটিস ছিল চীন ঠিকই কমপ্লিট করেছে, কিন্তু ট্রাম্প সেখানে একটা টেম ইডিয়েটের মতো ব্যবহার করেছে, এই যে ডায়েরি খুলে দেখছে। সো এখন ট্রাম্পকে শি জিনপিং বলে দিয়েছে, তোমরা যদি এখন তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করো, তাহলে কিন্তু তোমাদের সঙ্গেও আমাদের যুদ্ধ হওয়াটা অনিবার্য হয়ে যাবে। এর চেয়ে বড় মেসেজ আর কি হতে পারে? একটা চীন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে বলতে পারে তাইওয়ান থেকে হাত গুটাও, 2027 সালে তাইওয়ান আমরা নেব, এবং চীনের পরিকল্পনা যুদ্ধ ছাড়াই তারা তাইওয়ান নিয়ে নেবে। সুতরাং এটা একটা চপেটাঘাত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। এবং যে পরিমাণ টেকনোলজি চীনের কাছে রয়েছে, যেভাবে তারা ইকোনমিক্যালি একটা ডমিনেন্ট সুপার পাওয়ার হিসেবে এমার্জ করছে, যে জন্য ডোনাল্ড ট্রাম্পকে এতগুলো বড় বড় ব্যবসায়ীদেরকে নিয়ে যেতে হলো, ইনভেস্টরদের নিয়ে যেতে হলো চীনে, যেটা আমার ওই থিওরির সঙ্গে মিলে যায়, অল ওয়ার্স আর ট্রেড ওয়ার। যুদ্ধের আগে ব্যবসা বাণিজ্যটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, সেখানেই এখন আমেরিকা দৃষ্টিপাত করছে, তাইওয়ানে কি হবে, ইরানে কি হবে, এগুলো নিয়ে ওরা বুঝে গেছে যে কোনো লাভ হবে না। এখন ইরান সম্পর্কে যেটা তাদের ভুল কথাবার্তা ছিল, লিডারশিপ নাই, আইআরজিসি এখনো সবকিছু কন্ট্রোল করে এবং সুপ্রিম লিডারের কমান্ডে সেটা চলে, মুস্তফা খামেনির নিয়ন্ত্রণে, হি ইজ দ্য কমান্ডার ইন চিফ। এবং কুদস ফোর্স নামে একটা ফোর্স আছে ইরানের, এরা বিশ্বে যত প্রক্সি ওয়ার গুলো তারা পরিচালনা করে। কাসেম সুলাইমানি যে জেনারেল ছিল, যাকে আমেরিকা মেরে ফেলেছিল 2020 সালে, তার এখন উত্তরাধিকারী হয়েছেন ইসমাইল কানি। ইসমাইল কানি আইআরজিসির বিশেষ কমান্ডার, এবং প্যারালাল স্ট্রাকচার করেছে আইআরজিসি, অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং ডিসেন্ট্রালাইজড কমান্ড, এটা ইরানের অ্যাসেট। এটাকে ডিঙ্গিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল তো কোন ছাড়, ইরানের কোনোই ক্ষতি করতে পারবে না। এবং যেটা আমি কালকে বলেছি, তেলের দাম বাড়লে ইরানের লাভ হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে, সারা বিশ্বের ক্ষতি হবে। সুতরাং ট্রাম্প যুদ্ধের রিস্ক নিয়ে ইরানের সঙ্গে বেশি দিন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো তার ক্ষমতা নেই, যোগ্যতা নেই। সুতরাং
নতুন ডিলের মাধ্যমে শান্তি আসবে, দীর্ঘস্থায়ী স্টেলমেট ও প্রক্সি যুদ্ধ চলতে থাকবে, তবে আরো বড় আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা আছে যদি ট্রাম্প ইসরায়েলের প্ররোচনায় আবার এখানে নাক গলাতে যায়। এবং ইসলামিক নেটো ইটস এ কোয়েশ্চেন অফ টাইম। অলরেডি পাকিস্তান, টার্কি, সৌদি আরবিয়া চলে এসছে, ইরান এখনো সাইন করেনি, ইরানও আসবে, মিশর আসবে, কাতার আসবে এবং ভবিষ্যতে বাংলাদেশও সেখানে জয়েন করবে বলে আমি বিশ্বাস করি। এবং ইরাক সেখানে আসবে, সিরিয়াও আসবে, ওদের সরকার চেঞ্জ হলে আমেরিকান পন্থী সরকার বেশি দিন আরব বিশ্বে টিকবে বলে আমার মনে হয় না। সুতরাং ট্রাম্পের ইরান স্ট্র্যাটেজি ফেল করেছে, চায়না স্ট্র্যাটেজি ফেল করেছে, তারা আর চায়নার বিরুদ্ধে কিছু করতে পারছে না। সুতরাং চীন তাকে প্রকাশ্যে বলেই দিয়েছে যে তাইওয়ানের ব্যাপারে যদি তুমি কোনো মাথা গলাও তাহলে সেটাকে আমরা মনে করব এটা চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ, তখন আমরা নিষ্ক্রিয় হয়ে থাকবো না। সেই জন্য আমি যেটা বলছি আজকে সেটা হচ্ছে এই যে ভারত তো দ্বিতীয় শ্রেণীর একটা দেশ, তৃতীয় বিশ্বের দেশ, $৩,০০০ কম যাদের পার ক্যাপিটা ইনকাম, একটা গরিব দেশ যারা দ্বিধা বিভক্ত এবং যারা হিন্দুত্ববাদের ফ্যাসিবাদ দিয়ে গণতন্ত্রের নামে দেশ চালাচ্ছে, তাদের দৌরাত্ম্য বেশি দিন থাকবে না। সুতরাং বাংলাদেশকে চুজ করতে হবে যে ভারত নাকি অন্য কেউ, ভারত না চীন, আমেরিকা না চীন, এবং আমেরিকা নাকি মুসলিম বিশ্ব, ইসলামিক নেটো। এছাড়া বাংলাদেশের মুক্তি নেই। এবং আমি আশাবাদী ভারত যত চেষ্টাই করুক, ভারত আর এখন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার মতো ইচ্ছা আছে, তাদের শক্তি নেই। তারা পরাজিত হয়েছে, তারা জানে বাংলাদেশে আর তারা ঢুকতে পারবে না। এবং সরকার যে সরকার বাংলাদেশে চলছে, বিএনপি সরকার, এরপরে যদি যারা সরকারে আসতে পারেন জামাতে ইসলামী, তারাও ভারতকে এখানে সুবিধা করতে দেবে বলে আমি মনে করি না। তাদেরকেও এই নীতি অনুসরণ করতে হবে, চীন চলো আর মুসলিম বিশ্বে চলো। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের দিন শেষ, যে কোনো সময় ট্রাম্প ঘোষণা করতে পারে যে আমি এই ইরান যুদ্ধ আমরা সমাপ্তি ঘোষণা করছি, আর ডিল টিলের দরকার নেই, আমরা যা চেয়েছিলাম পেয়ে গেছি, রেজিম চেঞ্জ হয়ে গেছে, সুতরাং গুড বাই। এতে ইসরায়েলের সমূহ ক্ষতি হবে এবং ভবিষ্যতে ওই দেশটা টিকে থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।